সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ডায়াবেটিস এমন একটি রোগ যেটা সম্বন্ধে আমরা সবাই কম বেশি জানি, কিন্তু জানি না অনেক কিছু। রয়েছে অনেক ভুল ধারণা, রয়েছে অনেক উদাসীনতা। দর্শকদের আজকে আমরা কথা বলবো ডায়াবেটিস এবং এর প্রতিকার এই বিষয়টি নিয়ে। তার আগে আমি ডক্টর জিনিয়া জাফরিন আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলা শুক্রবার সকালে নিয়মিত আয়োজন স্যাভলন হেলথ টিপস অনুষ্ঠানটি দেখবার জন্য। আমাদের সাথে ডায়াবেটিস নিয়ে কথা বলার জন্য উপস্থিত আছেন দেশের একজন প্রথিতযশা এন্ডোক্রাইনোলজিস্ট। সাথে আছেন ডক্টর আখতারুজ্জামান, সহযোগী অধ্যাপক, এন্ডোক্রাইনোলজি ডিপার্টমেন্ট, জাতীয় অর্থোপেডিক হসপিটাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ধন্যবাদ স্যার, আমরা আজকে কথা বলবো ডায়াবেটিস নিয়ে। বাংলাদেশে এখন ডায়াবেটিস রোগীর সংখ্যা আসলে কেমন? 2017 সালে আইডিএফ যে পরিসংখ্যান দিয়েছে তাতে আমাদের 2017-তে যে ডাটা ছিল তাতে মানে সারা দেশে মোট ডায়াবেটিস রোগীর সংখ্যা 69 লাখের কাছাকাছি। 2004-এর দিকে এটা ইনসিডেন্সটা ছিল মানে 4-এরও নিচে, এখন এটা 8.4%। তো সেই হিসাবে এটা আসলে প্রায় ডাবলেরও বেশি হয়ে গেছে। এবং সবচেয়ে অ্যালার্মিং যেটা সেটা হচ্ছে যে প্রতি 2 জনের 1 জন জানে না যে সে ডায়াবেটিস আক্রান্ত, বাট তার ডায়াবেটিস হয়েছে। কী কারণে এই ডায়াবেটিসের সংখ্যা তো বেড়ে গেল? আমাদের সাউথ এশিয়ানদের পপুলেশনের যে আমাদের যে বডি হ্যাবিটস, সেটা আমাদের ডায়াবেটিসের ইনসিডেন্সটা বেশি অন্যান্য অঞ্চলে চাইতে। প্লাস হচ্ছে যে সেডেন্টারি লাইফস্টাইল, এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। যে আমাদের খাদ্যাভ্যাসের পরিবর্তন, যে আমরা এখন যে খাবার খাচ্ছি, হাই ক্যালোরিযুক্ত খাবার খাচ্ছি, পরিশ্রম করছি না, এটা একটা মেইন ফ্যাক্টর। প্লাস আমার মনে হয় যে খাবারের যে ভেজাল, এটাও একটা যে আমাদের আসলে রিসার্চ করতে হবে। যে আমরা অনেকটাই স্যার জাঙ্ক ফুড ডিপেন্ডেন্ট হয়ে গেছে। হ্যাঁ, ফাস্ট ফুড এবং জাঙ্ক ফুড ডিপেন্ডেন্ট হয়েছে, সেটাও একটা ইম্পর্টেন্ট কারণ। প্লাস হচ্ছে যে গর্ভাবস্থায় যে ডায়াবেটিস, সেটাও যদি আমরা ঠিকমতো অ্যাড্রেস না করি তাহলে এই বাচ্চাদের মধ্যে ডায়াবেটিস হওয়ার ইনসিডেন্স অনেক বেশি। স্যার, এবার তাহলে একটু ডায়াবেটিসের বেসিক সম্বন্ধে জানি। আসলে আপনারা ডায়াবেটিস বলতে কি বোঝান স্যার? এটা তো মেনলি বিপাক্রিয়াজনিত রোগ, তাই না? যে আমাদের যে প্যানক্রিয়াসের বিটা সেল আছে সেখান থেকে ইনসুলিন আসে। তো যখন দেখা যাচ্ছে যে ডায়াবেটিস হচ্ছে, ডায়াবেটিস মেনলি 2টা টাইপ আমরা ভাগ করি, যে টাইপ 1 এবং টাইপ 2। তো টাইপ 1 ডায়াবেটিস যেটা হয় যে সেখানে বিটা সেলের মধ্যে একটা প্রদাহ হয়, হওয়ার ফলে বিটা সেলগুলো কমে যায়, ইনসুলিনাইটিস বলে এটাকে। আর টাইপ 2 ডায়াবেটিস যেটা, সেটা হচ্ছে যে আইদার বিটা সেল থেকে ইনসুলিন সিক্রেশন কমে যায়, অথবা হচ্ছে যে আপনার ইনসুলিন যেটা সিক্রেট হচ্ছে সেটা ঠিকমতো কাজ করতে পারছে না। এছাড়া কিছু আদার স্পেসিফিক এবং প্রেগনেন্সি জনিত ডায়াবেটিস আছে। ইনসুলিনের যে বিটা সেল সেটা ধীরে ধীরে কমতে থাকে এবং তার যে কাউন্টার রেগুলেটরি যে হরমোন তৈরি করে গ্লুকাগন সিক্রেটিং সেল, সেটা কোনো চেঞ্জ হয় না, যার ফলে যে গ্লুকাগনটা তুলনামূলকভাবে বেড়ে যায় ইনসুলিন চাইতে। এই জন্যই ডায়াবেটিসটা মেনলি হয়। এবং ইনসুলিন যখন থাকে না, ইনসুলিনের কাজ কি, যে আমাদের যখন খাওয়ার পরে গ্লুকোজটা রক্তে আসে, এই রক্তটাকে বিভিন্ন সেলের মধ্যে সে ঢোকায়, যে এটা মাসেল সেল, তারপরে হচ্ছে যে আপনার হচ্ছে যে ফ্যাট সেল, লিভার, সেসব জায়গায় ঢোকায়। যখন এই বিটা সেল থেকে ইনসুলিনটা আসে না, তখন ব্লাডে সে ঢোকাতে পারে না এবং হচ্ছে যে গ্লুকোজের মাত্রা বেড়ে যায়। এই গ্লুকোজের মাত্রা বেড়ে গেলে তখন এটা বিভিন্ন ধরনের যে খারাপ যে তার ইফেক্ট সেটা তৈরি করা শুরু করে দেয়। স্যার, আমাদের দেশে আপনি বলছিলেন যে ডায়াবেটিস টাইপ 1 টাইপ 2, আমাদের দেশে কোন ডায়াবেটিসটা বেশি? সারা ওয়ার্ল্ড ওয়াইডই টাইপ 2 ডায়াবেটিস বেশি। মোট যে ডায়াবেটিস রোগীদের সংখ্যা, তার মোর দেন 95% আসলে টাইপ 2 ডায়াবেটিস এবং 4 to 5% হচ্ছে মানে টাইপ 1 ডায়াবেটিস, এবং আদার্স স্পেসিফিক যেগুলো আছে সেটা অল্প পরিমাণে ডায়াবেটিস। তাহলে টাইপ 1টা কেন হয় এবং কাদের হয় বেশি? এটা ইউজুয়ালি বলা হয় যে আপনার 20-25 আগে হয়। আচ্ছা। এবং এদের মধ্যে জেনেটিক ভেরিয়েন্ট যেটা থাকে সেটা খুব বেশি না, টাইপ 2-তে জেনেটিক ভেরিয়েন্টটা বেশি। এবং তাদের দেখা যাচ্ছে যে আপনার যে কিছু এনভায়রনমেন্টাল ফ্যাক্টর মনে করা হয়, যেমন ভাইরাল কিছু ইনফেকশন আছে, কক্সাকি ভাইরাস অথবা মাম্পস, অথবা হচ্ছে যে অনেক সময় যে আর্লি এজে যদি আপনার মানে গরুর দুধ খাওয়ানো হয় বাচ্চাকে, তাহলে সেই গরুর দুধের মধ্যে কিছু প্রোটিন আছে যেটা আপনার বিটা সেলের সাথে অ্যান্টিজেন মিমিক্রি করার ফলে বিটা সেলটাকে ডিস্ট্রয় করে ফেলে, যে ইমিউনোলজিক্যাল যে রিয়াকশন হয় সেজন্য বিটা সেল ডিস্ট্রয় হয়ে যায়, সেটা একটা কারণ হতে পারে। এছাড়াও কিছু ড্রাগ ইনডিউসড আছে, আদার কিছু কারণ আছে যে কারণে আপনার হচ্ছে যে এই ধরনের ডায়াবেটিসটা হয় টাইপ 1। ডায়াবেটিস টাইপ 2 তে আপনারা আগে ওষুধ দিয়ে ট্রাই করেন, এই সুযোগ কি ডায়াবেটিস টাইপ 1? টাইপ 1 ডায়াবেটিস অবশ্যই ইনসুলিন। টাইপ 1 ডায়াবেটিস যদি কনফার্ম হয়, যে আপনি যদি তার আর্লি এজে শুরু হয়, সে লিন অ্যান্ড থিন থাকে এবং বাইরের দেশে অ্যান্টিবডি করা হয়, আমাদের দেশে রিসার্চ পারপাস ছাড়া অ্যান্টিবডি করা হয় না, অ্যান্টিবডি যদি পজিটিভ থাকে তাহলে এটা টাইপ 1 ডায়াবেটিস। এবং টাইপ 1 ডায়াবেটিস যদি হয় তাহলে অবশ্যই তাকে লাইফ লং ইনসুলিনে থাকতে হবে। এখন আসি একটু লক্ষণগুলোর ব্যাপারে। কি কি লক্ষণ থাকে? হ্যাঁ, ইউজুয়ালি অ্যাসিমপ্টোমেটিক থাকতে পারে। আপনি অন্য কোনো কারণে ডায়াবেটিসের আপনি পরীক্ষা করতে গেছেন, যে কোনো হেলথ চেকআপের জন্য গেছেন, দেখা গেল যে আপনার ডায়াবেটিস ধরা পড়ছে, তার মানে কোনো অ্যাসিমপ্টোমেটিক, উইদাউট মানে কোনো সিমটম ছাড়াও ডায়াবেটিস হতে পারে। আর ইউজুয়ালি সিমটম যেটা হয় সেটা হচ্ছে যে পেশেন্ট আনইউজুয়াল টায়ার্ড ফিল করে, যে সে টায়ার্ড হয়ে যায়, তার ঘন ঘন প্রস্রাব হয়, তার হচ্ছে যে গলা শুকায় আসে, তারপরে হচ্ছে যে সে কখনো কখনো চোখে ঝাপসা দেখে, কোনো যদি শরীরে ঘা ক্ষত হয় তাহলে সেটা সহজে শুকাতে চায় না, মেয়েদের মাসিকের রাস্তায় চুলকানি হয়,
এই ধরনের অনেক সময় চোখে দেখতে সমস্যা হয়, এই ধরনের সমস্যাগুলো নিয়ে ডায়াবেটিস ইউজুয়ালি প্রেজেন্ট করে। সুগার যদি খুব দ্রুত বাড়ে তাহলে বডিতে এটা বোঝা যায় যে হয়তো 1 মাসের মধ্যে সুগার বাড়ছে, তাহলে সিমটম বেশি হবে, সে গলা সুগার সে নিজেই বুঝবে। কিন্তু যদি এটা ওভার দ্য টাইম খুব ধীরে ধীরে বাড়ে তাহলে বডি এটাতে অ্যাডজাস্ট করে যায়, এটা বোঝা যায় না। কিন্তু যদি সুগার বেশি থাকে আপনার নর্মাল টার্গেটে চাইতে, তাহলে সে বিভিন্ন অর্গানকে ড্যামেজ করতে থাকবে। সে চোখকে ড্যামেজ করবে, সে কিডনিকে ড্যামেজ করবে, সে ব্লাড ভেসেলসকে ড্যামেজ করবে, আপনার হার্ট অ্যাটাক স্ট্রোকের ঝুঁকি বেড়ে যাবে। কাজে অবশ্যই ডায়াবেটিস হওয়ার যাদের ঝুঁকি আছে তাদেরকে স্ক্রিনিং করতে হবে। তো যদি সিমটম থাকে এবং ফ্যামিলি হিস্ট্রি থাকে তাহলে মাঝে মাঝে একটু চেক আপ করা উচিত। সেটা কতদিন পর পর স্যার? যদি আপনি এরকম থাকে যে ওভারওয়েট থাকে, আপনার ওজন বেশি থাকে, আপনি সেডেন্টারি লাইফস্টাইল লিড করছেন, আপনার ফ্যামিলি হিস্ট্রি আছে, তাহলে অন্তত বছরে একবার আপনার ডায়াবেটিস চেক করা উচিত। আচ্ছা স্যার, এবার এসে একটু ডায়াগনোসিসের ব্যাপারে, যে আমরা সবাই জানি কম বেশি যে আপনারা ব্লাড টেস্ট করে বলেন যে ডায়াবেটিসটা কি, ঠিক রক্তের গ্লুকোজের পরিমাণটা কি হলে আপনারা বলেন ডায়াবেটিস? যদি আমরা রক্তের সুগার পরীক্ষা করি, অনেক সময় দেখা যাচ্ছে অনেক বেশি সুগার আছে, সেক্ষেত্রে আমরা ফাস্টিং 2 hours আফটার ব্রেকফাস্ট এবং HbA1c 3 মাসে গড় একটা আছে সেটা করলে বোঝা যেতে পারে। কিন্তু যাদের খুব বর্ডার লাইনে আসছে যে খালি পেটে 6-7 খাওয়ার পরে 10-11 এরকম আসছে, তাহলে ওজিডিটি করতে হবে। ওজিডিটি মানে গ্লুকোজ খালি পেটে একবার রক্ত নেবে এবং গ্লুকোজ খাওয়ার 75 গ্রাম গ্লুকোজ খাওয়ার 2 ঘন্টা পরে আবার রক্ত নেবে। আচ্ছা, এখন প্রি ডায়াবেটিক নামে একটা কথা ইউজ করছেন, এটা কি? প্রি ডায়াবেটিস দুইটা আছে, একটা হচ্ছে ইম্পেয়ার্ড ফাস্টিং গ্লুকোজ আর ইম্পেয়ার্ড গ্লুকোজ টলারেন্স। ইম্পেয়ার্ড ফাস্টিং গ্লুকোজ হচ্ছে যদি ফাস্টিং গ্লুকোজ 5.6 থেকে 6.9 এর মধ্যে থাকে, এটাকেও মানে অ্যাড্রেস করা আছে। হ্যাঁ, খালি পেটে রক্তের সুগার যদি আপনার 5.6 থেকে 6.9 থাকে। আর আইজিটি বলা হচ্ছে যে যদি আপনার গ্লুকোজ খাওয়ার 2 ঘন্টা পরে এটা 7.8 থেকে 11.1 এর নিচের মধ্যে থাকে, তাহলে ওটা হচ্ছে আইজিটি, ইম্পেয়ার্ড গ্লুকোজ টলারেন্স। এই দুইটাতেই যেটা হয় যে এই দুইটাতেই যদি আপনি লাইফস্টাইল মডিফাই না করেন, মোট কথা যদি আপনার ওজন বেশি থাকে, ওজন না কমান, তাহলে আপনার ডায়াবেটিস হওয়ার ঝুঁকি অনেক বেশি। 2 নম্বর হচ্ছে যে এই গ্রুপের রোগীদের হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকি অনেক বেশি। কাজেই এই গ্রুপকে অ্যাড্রেস করতে হবে এবং তাদের অবশ্যই লাইফস্টাইলের মধ্যে নিয়ে আসতে হবে, ওজন কমাইতে হবে, তাহলে সে আবার নর্মালে চলে আসবে। আর যদি আপনি এই গ্রুপকে অ্যাড্রেস করে আপনি যদি না করেন, তাহলে তারা খুব দ্রুত ডায়াবেটিসে যাবে এবং তাদের হার্ট অ্যাটাকের এবং স্ট্রোকের ঝুঁকি অনেক বেড়ে যাবে। এবার স্যার আসি চিকিৎসার ব্যাপারে, একটু যদি বলেন যে কী কী চিকিৎসা আপনাদের হাতে আছে? ডায়াবেটিসের তো এখন আসলে অনেক মডারেটি চিকিৎসা আছে এবং সারা বিশ্বে ডায়াবেটিস নিয়ে যত কাজ হচ্ছে, বিভিন্ন ওষুধ কোম্পানি বলেন, বিভিন্ন গ্লোবাল যে ইয়েতে সবচেয়ে বেশি রিসার্চ আমার ধারণা যে ডায়াবেটিস এবং ক্যান্সার নিয়ে হচ্ছে এখন সারা বিশ্বে। তো ডায়াবেটিসে এখন অনেক, আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখনকার চেয়ে এখন অনেক ভালো ভালো চিকিৎসা আসছে, অনেক ভালো ভালো ওষুধ আমাদের হাতে আছে। তো আমরা যেটা মেইন জিনিস আমরা আমাদের বারডেমে যখন শিখেছে যে 3D, যে একটা হচ্ছে যে ডায়েট, ড্রাগ, ডিসিপ্লিন। ডায়েট মানে খাবার, যে সে খাবার মেনটেন করবে। ডায়াবেটিস মানে হচ্ছে যে খাবার নিয়ন্ত্রণ না, সে সুষম খাবার খাবে তার অ্যাডিকুয়েট হাইট অনুযায়ী, সে তার সুষম খাবার খাবে এবং রিফাইন্ড যে সুগার, যে সিম্পল সুগার, সেটা সে অ্যাভয়েড করবে, কমপ্লেক্স কার্বোহাইড্রেট খাবে এবং স্যাচুরেটেড ফ্যাট এটা সে অ্যাভয়েড করবে। সেক্ষেত্রে আমাকে একটু প্রশ্ন করতে হচ্ছে যে রিফাইন্ড সুগার আছে এমন জিনিসগুলো কি এবং স্যাচুরেটেড ফ্যাট আছে এমন জিনিসগুলো কি? আচ্ছা, আমাদের সাধারণ দর্শক রিফাইন্ড সুগার হচ্ছে যে আপনার এই যে চিনি, গুড়, পিঠা, পায়েস, মধু, তারপরে হচ্ছে যে আপনার এই যে ড্রিঙ্কস, বেভারেজ ড্রিঙ্কস যেটা, এগুলো হচ্ছে যে রিফাইন্ড সুগার থাকে, এগুলো সিম্পল সুগার। আর কমপ্লেক্স সুগার হচ্ছে থাকে আপনার আলু, ভাত, তারপরে হচ্ছে যে আপনি যে গাজর টাজর এইসবে যেসব ফলমূলে যেসব থাকে সেটা হচ্ছে কমপ্লেক্স সুগার। আর স্যাচুরেটেড ফ্যাট, আমরা অ্যাভয়েড করব রিফাইন্ড সুগার। হ্যাঁ, রিফাইন্ড সুগার আমরা অ্যাভয়েড করব, স্যাচুরেটেড ফ্যাট আমরা অ্যাভয়েড করব। যেমন হচ্ছে যে গরু খাসির একদম যে তৈলাক্ত মাংস, তারপরে এই যে বার্গার, ফাস্ট ফুড বলেন, এখানে প্রচুর স্যাচুরেটেড ফ্যাট থাকে, বা বাটার, মাখন, এই জিনিসগুলো আমরা অ্যাভয়েড করব। তো আর হচ্ছে যে প্রোটিন খাবো, আমরা অ্যাডিকুয়েট প্রোটিন খাবো। এটা হচ্ছে ডায়েটারি ব্যাপার গেল। ডায়েটারির পরে হচ্ছে আসলে আপনাদের ড্রাগস। তো ড্রাগসের মধ্যে আমরা 2টা ধরনের ড্রাগস আমরা ইউজ করি। সেটা হচ্ছে যে একটা হচ্ছে যে আপনার মুখে খাবার ওষুধ, আরেকটা হচ্ছে ইনজেক্টেবল ফর্মে, মানে ইনজেকশন আকারে। তো মুখে খাবার ওষুধের মধ্যে আমাদের তো মেটফরমিন, এটা সমস্ত গাইডলাইনে প্রথম গ্রুপ ড্রাগ। এছাড়া আছে হচ্ছে যে সালফোনিলুরিয়া, যেটা বিটা সেলকে স্টিমুলেট করে, যে ড্রাগগুলো আছে। এছাড়া আছে হচ্ছে যে আপনার এখন যে নতুন ড্রাগসগুলো আসছে, যে DP4 ইনহিবিটর বলে, ডাইপেপটাইড পেপটাইডেজ 4 ইনহিবিটর, যেমন হচ্ছে যে সিটাগ্লিপটিন, লিনাগ্লিপটিন, ভিলডাগ্লিপটিন, এই ধরনের ওষুধগুলো ব্যবহার করা হয়। আর রিসেন্টলি আরও আসছে যে SGLT2 রিসিপ্টর ব্লকার বলে, এটা সোডিয়াম গ্লুকোজ কো ট্রান্সপোর্টার ইনহিবিটর, যেমন এমপিগ্লিফ্লোজিন, তারপর ক্যানাগ্লিফ্লোজিন, এই ধরনের ড্রাগসগুলো খুব ভালো, খুব ভালো। আর ইনজেক্টেবলের মধ্যে আমরা আমাদের দেশে এখন 2টা অ্যাভেলেবল, একটা হচ্ছে ইনসুলিন অ্যান্ড হচ্ছে যে লিরাগ্লুটাইড এবং হচ্ছে যে এক্সিনেটাইড।
ব্যায়াম বা হাঁটাহাঁটি খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। হ্যাঁ, ডেফিনেটলি। কিন্তু আমাদের দেখা যায় যে একটু বয়স্ক মানুষদের মধ্যে অস্টিওআর্থ্রাইটিস কিন্তু ডায়াবেটিসের সাথে বেশিরভাগ লোকের থাকে, এবং এটা আমরা নিজেরও রোগী পাই এরকম যে কমপ্লেন করতে আমি তো হাঁটতে পারি না। স্যার, এই প্রশ্নের উত্তর আমরা নিব, আমাদের সময় হলো একটা বিজ্ঞাপন বিরতির পরে আমরা আবার আলোচনায় ফিরব। দর্শক, সময় হয়ে গেল বিজ্ঞাপন বিরতির পরে আবার আলোচনায় ফিরব। সে পর্যন্ত চোখ রাখুন এটিএন বাংলা পর্দায়। দর্শক, ফিরে এলাম বিরতির পর থেকে। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। কথা বলছিলাম ডায়াবেটিসের খুঁটিনাটি নিয়ে। চলুন আলোচনায় ফিরি। স্যার, বিরতির আগে আমার প্রশ্ন ছিল যে এই ধরনের লোক মানে বয়স্ক লোকদের সাধারণত দেখা যায় অস্টিওআর্থ্রাইটিস থাকে এবং তারা হাঁটতে পারেন না, সেক্ষেত্রে আপনি তাদেরকে কি বলবেন? এখন যদি তাদের মানে হাঁটতে না পারে এবং অথবা অর্থোপেডিক্সের ডাক্তার যদি তাকে হাঁটতে নিষেধাজ্ঞা দেয়, তাহলে সেক্ষেত্রে যেটা হচ্ছে যে বাসায় বসে কিছু অ্যানারোবিক এক্সারসাইজ আছে, যোগব্যায়াম আছে, সেটা সে করতে পারে। আর এছাড়া সেক্ষেত্রে যদি তার লাইফস্টাইল এরকম হয় যে সে হাঁটতেই পারছে না, তাহলে তার ডায়েটারি মডিফিকেশান লাগবে। আমাদের যেমন যে লোকটা অ্যাক্টিভ তার জন্য যতটুকু ক্যালোরি লাগবে, যে একদম সেডেন্টারি লাইফ লিড করেছে তার ক্যালোরির ভ্যালু অনেক কম লাগবে। সেক্ষেত্রে আমরা তার খাবার রেস্ট্রিকশন করবো, তার ক্যালোরি ভ্যালু কমাই দেবো। মানে এখানে ডায়েটিশিয়ানের ইম্পোর্টেশন অবশ্যই ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে যে যখনই সে পরিশ্রম করবে তখন এক ধরনের ক্যালোরি, আর যখন সে পরিশ্রম করবে না তখন এক ধরনের ক্যালোরি। আচ্ছা, 2 নম্বর হচ্ছে যে আমরা ড্রাগ সিলেকশনের ব্যাপারে এখন কিছু ড্রাগস আছে যেটা ওজন কমায়। এই ধরনের রোগীদের সাধারণত ওজন বেড়ে যায়। তো সেক্ষেত্রে আমরা সেই ধরনের ড্রাগ সিলেক্ট করবো, যদি কোনো কন্ট্রাইন্ডিকেশন না থাকে, যদি কোনো দেওয়ার কন্ট্রাইন্ডিকেশন না থাকে, তাহলে সেক্ষেত্রে সেই ধরনের ড্রাগ তাকে আমরা দেবো যাতে তার ওজন কমে। ওজন কমলে তখন সে ভালো থাকবে, তার অস্টিওআর্থ্রাইটিসটাও কমবে। আরেকটা প্রশ্ন স্যার, যে যারা প্রি ডায়াবেটিক তাদের জন্য কি কোনো কিছু আছে ওষুধ যে সে ডায়াবেটিসটাকে প্রিভেন্ট করতে পারে লাইফস্টাইল মডিফিকেশনের পাশাপাশি? হ্যাঁ, যেটা হচ্ছে যে প্রি ডায়াবেটিসের মেইন চিকিৎসা হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন। সেক্ষেত্রে সবচাইতে ইম্পর্টেন্ট আমি যেটা দিই সেটা হচ্ছে যে আপনি ওজন কমাবেন। যদি আপনি ওভারওয়েট হন, আপনি 8 to 10% ওজন যদি রিডিউস করেন, তাহলে অবশ্যই আপনি নর্মালে চলে আসবেন। এটা হচ্ছে সবচেয়ে মোটিভেশন। আপনি কী খাবেন সেটা আপনার ব্যাপার, বাট আপনি ওজন কমাইতে হবে। এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার। আর প্রি ডায়াবেটিসের জন্যে মেটফরমিনের রেকমেন্ডেশন আছে যে এটা, বাট এটা লাইফস্টাইলের পরে। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে লাইফস্টাইল, দেন হচ্ছে যে মেটফরমিন। আমার প্রশ্ন হচ্ছে স্যার, যেহেতু ইনসুলিনের সমস্যা, তাহলে আমরা প্রথম থেকে কেন ইনসুলিনে যাই না? আচ্ছা, ইনসুলিনে না যাওয়ার পিছনে যেটা কারণ একটা হচ্ছে যে ইনসুলিন ইনজেক্টেবল ফর্ম, আমাদের দেশের লোকজন সাধারণত ইনজেকশন দিতে চায় না, এইটা একটা ফ্যাক্টর। 2 নম্বর হচ্ছে যে এটা মেনটেন করতে হয় যে আপনার লাইফস্টাইল একটু রেস্ট্রিক্টেড হয়ে যায়, যে আপনি খাবার আগে ইনসুলিন নেবেন, রেগুলারলি চেক করবেন। এই যে একটা রেস্ট্রিকশান আছে, এটা অনেকে মেনে নিতে চায় না। 3 নম্বর হচ্ছে যে ইনসুলিনের আরেকটা যে সমস্যা সেটা হচ্ছে যে ওজন বেড়ে যায়। আপনি যখন ইনসুলিন দেন রোগীদের ওজন বেড়ে যায়। 2 নম্বর হচ্ছে যে ইনসুলিনের আরেকটা ঝুঁকি হাইপোগ্লাইসেমিয়া, যে রোগীদের সুগার কমে যায়। আর একবার হাইপোগ্লাইসেমিয়া হলে রোগীরা মানে এত ভয় পেয়ে যায় যে আর ইনসুলিন নিতে চায় না। এই জিনিসগুলো প্লাস হচ্ছে যে অনেক সময় ফিজিশিয়ান মনে করে আচ্ছা ঠিক আছে আমরা রোগী একটু ট্রাই করে দেখলাম। ফিজিশিয়ানের দিক থেকে কিছু ইনার্শিয়া থাকে, যে পেশেন্টের দিক থেকে কিছু ইনার্শিয়া থাকে, ফিজিশিয়ানের দিক থেকে কিছু ইনার্শিয়া থাকে। কি লক্ষণ দেখলে ভাববে যে তারা এটা হাইপোগ্লাইসেমিয়া, এবং কি করা উচিত দ্রুত? যদি পেশেন্ট ইনসুলিন নিচ্ছে, হাইপোগ্লাইসেমিয়া হলে যেটা হয় যে পেশেন্টের হঠাৎ করে পেশেন্ট ঘেমে যায়, শরীর কাঁপতে থাকে, বুক ধরফর করে, কখনো কখনো সে চোখে ঝাপসা দেখে, কখনো কখনো তার খুব ক্ষুধা লেগে যায় হঠাৎ করে। তো এই সিমটমগুলো যদি থাকে এবং সে ইনসুলিন নেয়, এবং যদি এরকম হয় যে সে অনেকক্ষণ খায় নাই অথবা খেতে পারে না অথবা বমি করছে, তাহলে অবশ্যই চিন্তা করতে হবে এটা হাইপোগ্লাইসেমিয়া। এবং সেক্ষেত্রে ইমিডিয়েটলি সুগার মাপতে হবে। যদি সুগার মাপার ব্যবস্থা না থাকে তাহলে তাকে মিষ্টি জাতীয় খাবার খাওয়াই দিতে হবে। কারণ হচ্ছে যে সুগার কমে যাওয়া যতটা ইমার্জেন্সি, সুগার একটু বেশি থাকলে এতটা ইমার্জেন্সি না। আচ্ছা, আবার অপোজিটটাও তো হয় অনেক সময় স্যার, যে অনেক গ্লুকোজ বেড়ে গেল, সেক্ষেত্রে রোগীরা মাথা ঘোরানো কমপ্লেন করে, উইকনেস থাকে এবং হচ্ছে যে থার্স্টি থাকে, সে বলে যে তার গলা শুকিয়ে আসতেছে, এই ধরনের সিমটম থাকে। এই জন্য আমরা আসলে সব পেশেন্টকে বলে যে আপনার হাতের কাছে একটা গ্লুকোমিটার থাকবে, যে অনেক সময় যেটা হয় যে হ্যাঁ একই রকম সিমটম হতে পারে, সুগার মেপে যদি দেখে যে অনেক বেশি থাকবে তাহলে সে অ্যাভয়েড করলো। এই গ্লুকোমিটারটা কি স্যার যারা শুধু ইনসুলিন নিচ্ছে তাদের জন্য না সব? না, এটা সমস্ত পেশেন্টের জন্য, সমস্ত ডায়াবেটিস পেশেন্টের গ্লুকোমিটার থাকতে হবে এবং মাঝে মাঝে চেক করতে হবে। আপনি যে এত কষ্ট করে হাঁটছেন, আপনি এত খাবার মেনে চলছেন, আপনি এত দামি দামি ওষুধ খাচ্ছেন, কিন্তু সুগার দেখা গেলো বেশি থাকলো, তাহলে তো লাভ হলো না কিছু, আপনি কোনো মানে সমস্ত কমপ্লিকেশানই আপনার হবে। কাজে অবশ্যই গ্লুকোমিটার থাকতে হবে, মাঝে মাঝে চেক করতে হবে। এক হচ্ছে ইমার্জেন্সি প্রিভেন্ট করার জন্য, হাইপোগ্লাইসেমিয়া যে ইমার্জেন্সি। 2 নম্বর হচ্ছে যে আপনার কন্ট্রোলটা কেমন আছে সেটা দেখার জন্য। আচ্ছা, এবার স্যার আসি যে আপনি বলছেন যে অনেক নতুন নতুন ওষুধ এসেছে এবার এখন, তো তার মধ্যে একটা জানি যে আমরা ইনসুলিন পাম্প নিয়ে স্যার যদি আমাদের বলতেন একটু, এটা কীভাবে কাজ করে? ইনসুলিন পাম্প যেটা, সেটা হচ্ছে যে খুব ওয়েল এডুকেটেড এবং মোটিভেটেড পেশেন্টকে দিতে হবে, কারণ এটা আসলে অনেক এক্সপেন্সিভ এবং হচ্ছে যে এটা মেনটেন করতে হলে আপনাকে অনেক কিছুই জানতে হবে। তো ইনসুলিন পাম্প 2টা ধরনের আছে, যে
ওপেন লুপ সিস্টেম এবং ক্লোজ লুপ সিস্টেম। ওপেন লুপ সিস্টেম হচ্ছে যে এখানে যেটা থাকে যে একটা পোর্টেবল ব্যাটারি ড্রাইভেন একটা পাম্প থাকে যেটা এখানে লাগানো থাকে একটা বেল্টের মতো ইয়েতে, আর একটা নিডিলের মতো থাকে সেটা সাবকিউটেনিয়াস স্পেসে দেওয়া থাকে, ঠিক আছে। তো ওপেন লুপ পাম্প যেটা, সেখানে আপনি মাঝে মাঝে ব্যাজাল ইনসুলিন যাবে, শুধু একটা ইনসুলিন যাবে। আমরা জানি 2 ধরনের ইনসুলিন বডিতে তৈরি হয়, একটা ব্যাজাল একটা বোলাস। ব্যাজালটা যাবে কন্টিনিউয়াস ইনফিউশন পাম্পে। একটু ব্যাজাল আর বোলাসটা যদি আমার দর্শকদের বুঝিয়ে বলতেন। ব্যাজাল বোলাস হচ্ছে যে আমরা যে খাবারের মাঝখানে যে সুগার কন্ট্রোলের জন্য যে ইনসুলিনটা দিই সেটা হচ্ছে ব্যাজাল। মানে আমরা যখন খাচ্ছি না এই সময় শরীরের লিভার থেকে রক্তে গ্লুকোজ আসে, যেমন দুপুরের খাবার রাতের মাঝখানে অথবা রাতের খাবার এবং সকালের খাবার মাঝখানে, এই সময় যে সুগারটা লিভার থেকে আসে সেটাকে কন্ট্রোল করার জন্য কন্টিনিউয়াস বডিতে একটা লেভেলে ইনসুলিন তৈরি হতে থাকে, সেটাকে ব্যাজাল ইনসুলিন বলে। আর আমরা যখন খাচ্ছি, খাওয়ার পরে যে হঠাৎ করে যে অনেক বেশি গ্লুকোজ চলে আসে, এইটা কন্ট্রোল করার জন্য যে ইনসুলিনটা বডি প্যানক্রিয়াস থেকে শিখতে হয় সেটাকে ব্যাজাল মানে বোলাস ইনসুলিন বলে, বোলাস ইনসুলিন বলে। তো এখন যেটা হচ্ছে যে পাম্পে, ওপেন লুপ পাম্পে যেটা হচ্ছে যে কন্টিনিউয়াস ব্যাজাল ইনসুলিন যাবে, আর আপনি খাওয়ার সময়ে আপনি কি পরিমাণ খাবেন সেটা হিসাব করে আপনাকে নিজে ইনসুলিন দিতে হবে। আর এখানে আমাদের সেন্সর থাকে যে আপনাকে কন্টিনিউয়াস বলতে থাকে যে সুগার এরকম থাকে, আপনি জানতে থাকবেন যে আপনাকে ডাটা দেখাবে যে আপনার সুগার এরকম আছে, এবং আপনি যদি হিসাব থাকে যে আপনি এই পরিমাণ কার্বোহাইড্রেট খেলে সুগার এরকম বাড়ছে, আপনি সেই হিসাবে প্যান্ডেল ঠিক করে নেবেন যে আপনি প্রত্যেকবার খাবার আগে এই পরিমাণ ইনসুলিন দেবেন, না খেলে ইনসুলিন দিবেন না। সেটা কি স্যার আমি ওখানে অপারেট করতে পারবো? হ্যাঁ, অবশ্যই অপারেট করতে পারবেন। আর হচ্ছে যে ক্লোজ লুপ, যেটা এখন আমাদের দেশে আসে না, এটা ক্লোজ লুপ সিস্টেম হচ্ছে আপনি কিছুই করতে হবে না, সব মেশিন করবে। যে মানে বোলাস দিবে, সে কতটুকু সুগার আছে, হাইপোগ্লাইসেমিয়া সে মনিটর করবে, তখন সে বন্ধ করে দিবে, যখন বেড়ে যাবে সে ইনসুলিন বাড়ায় দিবে। এটা হচ্ছে আর্টিফিশিয়াল প্যানক্রিয়াস বলে। এটা স্যার কোথায় লাগানো থাকে? এটাও এখানেই লাগানো থাকবে, পেটের সাথে। বেল্টের মধ্যে সিস্টেম থাকে। এটা কি স্যার মানে সেন্স করবে কিভাবে? এটা কি সাবকিউটেনিয়াস করবে? সেন্সরও থাকবে, হ্যাঁ, সাবকিউটেনিয়াস একটা নিডল দেওয়া থাকবে। তো সেটা কি আনকমফোর্টেবল হবে না? না, আনকমফোর্টেবল হবে না। আপনার 4 থেকে 5 দিন পর নিডল চেঞ্জ করতে হয়, কোনো আনকমফোর্টেবল হবে না, এবং যারা ইউজ করছে তারা ভালো। এবং গোসলের সময়? গোসলের সময় যেটা হচ্ছে যে এটা মেশিনটা খুলে রাখবে, নিডলটা থাকবে। এটা কি স্যার আমাদের দেশের লোকদের আয়ত্তের মধ্যে? যেটা ওপেন লুপ পাম্প, এটা এখন তো 5 লাখের মতো দাম। তো যারা খুব এডুকেটেড তারা অনেকে ইউজ করতে পারে। এতে যেটা হয় যে যাদের সুগার খুব ফ্লাকচুয়েট করে তাদের জন্য এটা খুব ভালো, যাদের রিকারেন্ট হাইপোগ্লাইসেমিয়া হয় তাদের জন্য এটা খুব ভালো। এবং অনেক সময় দেখা যায় যে ইনসুলিন দিলে সুগার একই ডোজে সুগার কখনো বাড়ছে কখনো কমছে, এই যে ভেরিয়েবিলিটি হয় এটা পাম্পে কম হয়, যার ফলে দেখা যাচ্ছে ওভারঅল যে লং টার্ম যে পেশেন্টের কমপ্লিকেশন সেটা কমে যায়। স্যার আমরা এসে পড়েছি অনুষ্ঠানের প্রায় শেষ দিকে, আমি জানতে চাইবো যে প্রেগনেন্সিতেও তো ডায়াবেটিস হয় আপনি বলছিলেন, তো আমি আগে বুঝবো কীভাবে যে আমার ডায়াবেটিস আগে ছিল নাকি আমার প্রেগনেন্সিতে ডায়াবেটিস? অবশ্যই আপনাকে প্রেগনেন্সিতে যেটা করতে হবে সেটা হচ্ছে যে রিস্ক ফ্যাক্টর দেখতে হবে, যে ফ্যামিলি হিস্ট্রি আছে, তার ওজন বেশি যে প্রেগনেন্ট হয়েছে, এবং আগের প্রেগনেন্সিতে যদি তার হচ্ছে যে এরকম থাকে যে তার আগের প্রেগনেন্সিতে ডায়াবেটিস ছিল, অথবা তার বাচ্চা বড়োর হিস্ট্রি আছে, অথবা কোনো ব্যাড অবস্টেটিক হিস্ট্রি আছে, তাহলে তাকে অবশ্যই যখনই সে প্রেগনেন্সি কনফার্ম করে তখন তাকে ওজিটিটি করতে হবে। এটা নেগেটিভ হলে তাকে 12 সপ্তাহে এবং 26 সপ্তাহে আবার একটা ওজিটিটি করতে হবে, যে যার রিস্ক ফ্যাক্টর আছে কাজে, আর করে দেখতে হবে যে তার আসলে ডায়াবেটিস হওয়ার প্রোপেন্সিটি আছে কিনা। প্রেগনেন্সিতে যে সুগারের ভ্যালু সেটা অনেক কম, যে যদি এরকম হয় যে ফাস্টিং সুগার আপনার 5.3 অথবা 5.6 এর কোথাও কোনো গাইডলাইনে এর বেশি থাকে, এবং গ্লুকোজ খাওয়ার 2 ঘন্টা পরে যেটা 11.1 আমরা বললাম আগে ডায়াবেটিস ডায়াগনোসিসের জন্য, এখানে যদি 7.8 এর উপরে থাকে তাহলে এটা হচ্ছে প্রেগনেন্সি ডায়াবেটিস, যেটা জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস বলা হয়। এবং এটা ক্ষেত্রে কি যে মায়ের এই ডায়াবেটিসটা হলো তার কি পরবর্তীতে ডায়াবেটিস হওয়ার প্রবণতাটা কি বেড়ে যায়? হ্যাঁ, ঠিক আইজিটির মতো। এটা আইজিটি যদি আপনি লাইফস্টাইল মডিফাই না করেন তাহলে যেরকম ডায়াবেটিস হবে, ঠিক জেস্টেশনাল ডায়াবেটিসটা একটা প্রি ডায়াবেটিস কন্ডিশন, যে আপনার ডায়াবেটিস হবে। এবং সবচেয়ে অ্যালার্মিং যেটা সেটা হচ্ছে যে এই যে প্রেগনেন্ট মাদারদের বেবি, তাদের মধ্যে একটা জেনেটিক মেমোরি থেকে যায়, তাদের ডায়াবেটিস হওয়ার ঝুঁকি অনেক বেশি। কাজেই এই মাকে অবশ্যই এডুকেট করতে হবে যে সে তার বাচ্চাদের পরবর্তীতে যেটা করবে যে ওজন বাড়তে দিবে না, শুধু বেশি বেশি খাওয়াবে, ফাস্টফুড খাওয়াবে, ওজন বেড়ে যাবে, খেলতে দিবে না, এরকম যাতে না হয়, বাচ্চার ওজন নিয়ন্ত্রণ রাখতে হবে, তাহলে সেই ভবিষ্যৎ প্রজন্ম ভালো হবে। স্যার আমরা এসে পড়েছি অনুষ্ঠানের একদম শেষ দিকে, আপনি যদি আমার দর্শকদের উদ্দেশ্যে অলরেডি যারা ডায়াবেটিসে আক্রান্ত কী করলে তারা ভালো থাকবেন এ বিষয়ে একটু টিপস দেন। অবশ্যই যেটা করবেন যে আপনারা খাবারের যে নিয়ম থাকবে সেটা মেনে চলবেন, রেগুলার এক্সারসাইজ করবেন, এবং যে ডায়াবেটিস মনিটর যে গ্লুকোমিটার কিনবেন, সুগারটা নিয়ন্ত্রণে রাখবেন, এবং পিরিয়ডিক্যালি কিছু চেক আপ করতে হয় যে কোনো কমপ্লিকেশন ডেভেলপ করছে কিনা, সেটা যদি করেন তাহলে আপনারা অবশ্যই ভালো থাকবেন, ভবিষ্যৎ প্রজন্ম আমাদের ভালো থাকবে।
স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার ব্যস্ত সময় থেকে আমাদের সময় দেওয়ার জন্য। আগামী কোনো পর্বে নতুন কোনো বিষয় নিয়ে আপনার সাথে আবার দেখা হবে। আপনি ভালো থাকবেন। ধন্যবাদ আপনাকে। আমি এটিএন বাংলা এবং আমার দর্শকদেরও ধন্যবাদ জানাচ্ছি কষ্ট করে এই অনুষ্ঠান দেখার জন্য। দর্শক শুনলেন তো, ডায়াবেটিস এখন আর কোনো ভীতির কারণ নয়। আপনি যদি সচেতন হন তাহলে ডায়াবেটিস কন্ট্রোল করেও একদম নর্মাল একটা লাইফ লিড করতে পারেন। তাই প্রয়োজন শুধু সচেতন হওয়া। দর্শক সময় হয়ে গেল আজকের অনুষ্ঠানে স্যাভলন হেলথ টিপস দেখবার। চলুন দেখে আসি কি আছে আজকের হেলথ টিপসে। ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখবে যে খাবার। বর্তমান বিশ্বে চিকিৎসা বিজ্ঞানের উন্নতির সাথে পাল্লা দিয়ে ডায়াবেটিস রোগীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। WHO এর মতে বর্তমান বিশ্বে সবচেয়ে বেশি মৃত্যু ঘটায় এরকম প্রধান 5টি কারণের মধ্যে ডায়াবেটিস অন্যতম। ডায়াবেটিস নিয়ন্ত্রণ করার অনেক উপায় আছে। ওষুধ, নিয়মিত ব্যায়াম সহ নানাভাবে এই রোগ নিয়ন্ত্রণে আনা সম্ভব। তবে সব প্রচেষ্টায় ব্যর্থ হবে যদি আপনি খাবার নিয়ন্ত্রণ না করেন। তাই প্রতিদিনের খাদ্য তালিকায় এমন খাদ্য রাখতে হবে যা ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে, আর সেটিও হতে হবে পরিমাণ মতো। চলুন জেনে নেওয়া যাক ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে এমন কিছু খাবার সম্পর্কে। খেজুর। বাদামি বা খয়েরি রঙের সুন্দর একটি ফল খেজুর। খেজুরের মিষ্টি স্বাদের কারণে অনেকেই ভেবে থাকেন ডায়াবেটিস রোগীদের এটা খাওয়া ঠিক নয়, কিন্তু প্রচুর ফাইবারযুক্ত খেজুর আসলে ডায়াবেটিসের জন্য উপকারী। ডায়াবেটিস আক্রান্তদের ওষুধ হিসেবে কাজ করে খেজুর। এক সমীক্ষায় দেখা গেছে আঙ্গুর, কমলালেবু ও ফুলকপির তুলনায় খেজুর শরীরে অনেক বেশি অ্যান্টিঅক্সিডেন্টের যোগান দেয়। তিসি। এটি এক ধরনের বীজ। তিসি বীজ আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী একটি খাবার। বিশেষ করে ডায়াবেটিস রোগ নিয়ন্ত্রণে রাখতে এই বীজ খুবই কার্যকরী। তিসি বীজ ফাইবার, ওমেগা 3 ও ওমেগা 6 ফ্যাটি অ্যাসিডের ভালো উৎস। প্রতিদিনের খাদ্য তালিকায় তিসি রাখতে পারেন, যা ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। তিসি বীজ গুঁড়া করে প্রতিদিন 2 গ্লাস পানিতে 3 চা চামচ মিশিয়ে পান করুন। দুধ। ক্যালসিয়াম ও ভিটামিন ডি এর ভালো উৎস দুধ, আর সেজন্য দুধ ডায়াবেটিস আক্রান্তদের জন্য উপকারী খাবার। অনেকের দুধ খেলে পেটে বায়ু হয়, তাই আপনি চাইলে দুধের ফ্যাটি অংশটি ছাড়া টক দই ও অন্যান্য দুগ্ধজাত খাবারও খেতে পারেন। সকালের নাশতায়ও আপনি রাখতে পারেন দুধ অথবা দুগ্ধজাত কোনো খাবার। তুলসী। ঔষধি গাছ তুলসীকে বলা হয় ডায়াবেটিস রোগের ইনসুলিন। তুলসী পাতা বিবিধভাবে ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে। খালি পেটে তুলসী পাতার রস পান করলে রক্তে গ্লুকোজের মাত্রা কমে যায়। চাইলে তুলসীর রস আপনি চায়ের সাথে মিলিয়েও খেতে পারেন। মটরশুঁটি। হৃদরোগ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা পালন করে মটরশুঁটি। এক গবেষণায় দেখা গেছে মটরশুঁটি রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে, হৃদরোগের ঝুঁকি কমায়। গবেষণায় দেখা গেছে প্রতিদিন 200 গ্রামের মতো মটরশুঁটি খেলে হৃদরোগ, টাইপ 2 ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপজনিত বিভিন্ন রোগের ঝুঁকি কমে যায়। বর্তমানে আমাদের দেশে প্রায় সারা বছরই পাওয়া যায় মটরশুঁটি। সারা বছর খাদ্য তালিকায় রাখুন এই সবজি। আপনারা যদি আমাদের এই অনুষ্ঠান বা এটিএন বাংলার কোনো অনুষ্ঠান দেখতে চান তাহলে ইউটিউবে লগ ইন করুন এই ঠিকানায়। ATN বাংলার সকল অনুষ্ঠান ইউটিউবে দেখতে ব্রাউজ করুন www.youtube.com/ATNTubeProgram অথবা www.atntube.com এবং সাবস্ক্রাইব করে ATN বাংলার সঙ্গে থাকুন। ফেসবুকে আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.facebook.com/ATNTubeProgram। এই ছিল আজকের আয়োজনে। আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো অতিথি নিয়ে আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, ভালো রাখুন আপনার চারপাশের সবাইকে। আল্লাহ হাফেজ।